নমস্কার বন্ধুরা, মুক্তাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আলোচনা প্রশ্ন পর্ব 16। এর ঠিক আগের দিন আমরা প্রশ্ন পর্ব 15-র উত্তর কিন্তু দিয়ে দিয়েছি। যারা যারা দেখোনি এখনও কিন্তু দেখে নিতে পারো এবং কটা ঠিক হলো কটা ভুল হলো তোমরা নিজেরাই যাচাই করে নিতে পারো। তো আজকে আমরা প্রশ্ন পর্ব 16তেও 10টা ব্যাকরণ থেকে প্রশ্ন রেখেছি, আর বাকি যে 10টা প্রশ্ন সেটা কিন্তু নবম শ্রেণীর পাঠ্য একটা প্রবন্ধ নব নব সৃষ্টি প্রবন্ধ থেকে প্রশ্ন রেখেছি। এবং তোমরা জানো নব সৃষ্টি প্রবন্ধ থেকে অনেক ধরনের প্রশ্ন হতে পারে, সেই জন্য আমরা চাইবো যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই ধরনের প্রশ্ন রাখতে, এবং এখান থেকে আমরা দেখব তোমরা ঠিক কতটা খুঁটিয়ে প্রবন্ধটি পড়েছো। তাই বন্ধুরা ভিডিওটি প্রত্যেককে একদম শেষ অবধি দেখো এবং কতগুলো প্রশ্ন উত্তর করতে পারছো সেটা কিন্তু নিজেরাই মিলিয়ে নিতে পারো। তো চলো দেরি না করে শুরু করি। আমি আছি শ্রবণা মণ্ডল, তোমাদের সাথে থাকবো পাশে বন্ধু হয়ে। তো বন্ধুরা, প্রথমে আমরা ব্যাকরণ থেকে 10টা প্রশ্ন দেখে নেব এবং তোমরা ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলোর উত্তর ঠিকঠাক পারছো তো? যদি কারো অসুবিধে থেকে থাকে, যে জিনিসটা তোমরা বুঝতে পারছো না ব্যাকরণ থেকে, সেই ব্যাপারে কিন্তু আমাকে কমেন্ট করতে একেবারেই ভুলো না। এবং আমার যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই আলোচনা করা আছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। তো চলো আমরা আজকে প্রশ্নগুলো দেখে নিই। 1 নম্বর প্রশ্ন আছে, নিচের কোনটি অনুসর্গ প্রধান কারক? অপশনগুলো আছে কয়ে কর্তৃকারক, ক্ষয়ে কর্মকারক, গয়ে করণকারক, আর ঘয়ে সবগুলোই ঠিক। ঠিক আছে। এরপর 2 নম্বর প্রশ্ন আছে, কোনটি প্রতিবেষ্টিত ব্যঞ্জন ধ্বনি? অপশনগুলো আছে কয়ে ক, ক্ষয়ে চ, গয়ে ট, আর ঘয়ে ত। প্রতিবেষ্টিত ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন আছে, বিপ্রকর্ষ কোন ধ্বনি পরিবর্তনের সমার্থক? অপশন আছে কয়ে আদি স্বরাগম, ক্ষয়ে মধ্য স্বরাগম, গয়ে অন্ত স্বরাগম, আর ঘয়ে নাকি ধ্বনি স্থানান্তর। বিপ্রকর্ষ কোন ধ্বনি, মানে বিপ্রকর্ষের অপর একটা নাম আমরা জানি যে স্বরভক্তি, কিন্তু স্বরভক্তি ছাড়াও বিপ্রকর্ষকে আর কি নামে আমরা অভিহিত করতে পারি, এটাই হচ্ছে প্রশ্নটা। তো এরপর 4 নম্বর যে প্রশ্ন আছে সেটা হচ্ছে, কর্মধারয় শব্দটি কোন সমাসের উদাহরণ? কয় অপশন আছে কর্মধারয় সমাসের, ক্ষয়ে তৎপুরুষ সমাসের, গয়ে বহুব্রীহি সমাসের, আর ঘয়ে অব্যয়ীভাব সমাসের। আমি যখন সমাস নিয়ে আলোচনা করি তখন কিন্তু প্রত্যেকটা সমাসের নিয়ে ডিটেলসে বলেছি, এবং যেই যেই সমাসগুলো নিয়ে স্পেশালি আলোচনা করার দরকার সেগুলো কিন্তু ডিটেলসে আরও ভালো করে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু সমাসের পর্বগুলো দেখে নিতে পারো প্লে লিস্টে গিয়ে। ঠিক আছে। আচ্ছা, এরপর 5 নম্বর যে প্রশ্নটা আছে, ভারতের উত্তরে আছে ভারত মহাসাগর, গঠনের দিক থেকে এই বাক্যে কিসের অভাব আছে? কয়ে অপশন আছে যোগ্যতা, ক্ষয়ে আকাঙ্ক্ষা, গয়ে আসক্তি, আর ঘয়ে কোনো কিছুরই অভাব নেই। আচ্ছা, এরপর 6 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে, নিচের কোন উপসর্গটির স্বাধীন প্রয়োগ দেখা যায়? অপশনগুলো শুনে নাও। কয়ে আছে অধি, ক্ষয়ে পরা, গয়ে অভি, আর ঘয়ে অতি। আমাদের যে সংস্কৃততে 20টা উপসর্গ আছে, সেই উপসর্গের মধ্যে 2টো উপসর্গের স্বাধীন প্রয়োগ দেখা যায়। এগুলো তোমরা হয়তো অনেকেই জানবে। তো কোন দুটোর স্বাধীন প্রয়োগ দেখা যায় এই দুটো কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর 7 নম্বরের প্রশ্ন হচ্ছে, আজ 10ম শ্রেণীর পরীক্ষা নেব, এই বাক্যে দশম কি পদ? কয়ের অপশন আছে সংখ্যাবাচক বিশেষণ, ক্ষয়ে পূরণবাচক বিশেষণ, গয়ে সংখ্যাবাচক বিশেষ্য, নাকি ঘয়ে পরিমাণবাচক বিশেষণ। ভালো করে কিন্তু এইগুলো আমাদের জানতে হবে, যে এই যে সংখ্যার সব নিয়ে যে বিশেষণ বিশেষ্যগুলো আছে এগুলো আমি ডিটেলসে আলোচনা করেছি। অনেকেরই এই নিয়ে অনেক কনফিউশন ছিল, অনেকেরই আশা করি ক্লিয়ার হয়েছে। তো যাদের যাদের অসুবিধা আছে তারা কিন্তু ভিডিওগুলো বারবার দেখতে থাকো। ঠিক আছে। আচ্ছা, এরপর 8 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, এ বটি মাছ কাটতে পারে না, বটি কি কারক? কয় অপশন আছে কর্তৃকারক, ক্ষয়ে কর্মকারক, গয়ে করণকারক, আর ঘয়ে অপাদান কারক। আচ্ছা, এরপর 9 নম্বরের যে প্রশ্ন সেটা হচ্ছে, ভারত এবং বাংলাদেশ দুটি প্রতিবেশী দেশ, এবং কি জাতীয় অব্যয়? কয় অপশন আছে পদান্বয়ী, ক্ষয়ে সমুচ্চয়ী, গয়ে অন্যন্বয়ী,
আর ঘয়ে ধন্যাত্মক। 10 নম্বর প্রশ্ন আছে, কোন সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য দেখা যায়? ক অপশন আছে দ্বন্দ্ব, ক্ষয়ে কর্মধারয়, গয়ে বহুব্রীহি, আর ঘয়ে কোনোটিই নয়। ঠিক আছে, তো এই ছিল 10টা মোটামুটি ব্যাকরণ থেকে প্রশ্ন। আজকের যে ব্যাকরণ থেকে প্রশ্ন আমরা দিয়েছি সেগুলো কিন্তু তুলনামূলকভাবে একটু সোজা, অনেকেই হয়তো পারবে। তো কে কটা পারলে নিজেরা পরের দিন যে উত্তর পর্ব দেব সেখান থেকে মিলিয়ে নেবে। এরপর চলো নবম শ্রেণীর যে প্রবন্ধটা আছে নব নব সৃষ্টি, যেটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রবন্ধ, এখান থেকে আমরা কি কি প্রশ্ন আছে দেখে নিই। 11 নম্বর প্রশ্ন আছে, নব নব সৃষ্টি প্রবন্ধে লেখক কোন কোন ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন? অপশনগুলো আছে কয়ে সংস্কৃত, বাংলা, হিব্রু, গ্রিক। ক্ষয় অপশন আছে সংস্কৃত, হিব্রু, গ্রিক, আবেস্তা। গয় অপশন আছে সংস্কৃত, ইংরাজি, আবেস্তা, আরবি। আর ঘয় অপশন আছে সংস্কৃত, হিব্রু, গ্রিক, ইংরেজি। ভালো করে প্রবন্ধটা পড়তে হবে, কোন কোন ভাষাকে লেখক আত্মনির্ভরশীল ভাষা বলেছেন, কোনগুলোকে বলেননি, এইগুলো যদি তোমরা মনে রাখতে পারো এইরকম একটু গোলমেলে প্রশ্ন দিলেও করতে পারবে। এরপর চলো 12 নম্বরের যে প্রশ্ন সেটা হচ্ছে, কোন যুগে আইন, আদালত, খাজনা খারিজ নূতন রূপে দেখা দিল বলে উল্লেখ করেছেন লেখক? কয় অপশন আছে পাঠান মোগল যুগে, ক্ষয় অপশন আছে পাঠান মোগল সুলতান যুগে, গয় অপশন আছে পাঠান সুলতান যুগে, আর ঘয় অপশন আছে মোগল সুলতান যুগে। ঠিক আছে, এরপর 13 নম্বরের যে প্রশ্ন সেটা হচ্ছে, এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে। এই বিদেশি বস্তু দুটি কি কি, অর্থাৎ দুই বিদেশি বস্তু কি কি? কয় অপশন আছে বিলিতি ওষুধ, ক্ষয়ে আলু কপি, গয় অপশন আছে ক এবং খ উভয়েই ঠিক, আর ঘয় অপশন আছে কোনোটাই ঠিক নয়। ঠিক আছে, এরপর 14 নম্বরের যে প্রশ্ন সেটা হচ্ছে, চেষ্টাটার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না, কোন চেষ্টার কথা বলেছেন লেখক? আচ্ছা, কয় অপশন আছে হিন্দি থেকে আরবি ফার্সি তাড়িয়ে দেওয়ার চেষ্টা, ক্ষয় অপশন আছে হিন্দি থেকে আরবি ফার্সি এবং ইংরাজি শব্দ তাড়িয়ে দেওয়ার চেষ্টা, গয় অপশন আছে বাংলা ভাষায় ইউরোপীয় শব্দের আমদানি বন্ধ করার চেষ্টা, আর ঘয় অপশন আছে বাংলা ভাষায় বিদেশি শব্দ বর্জনের চেষ্টা। 15 নম্বর প্রশ্ন আছে, শহীদ শব্দটি কে বাংলায় ঢুকিয়ে গিয়েছেন? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কয় অপশন আছে নজরুল ইসলাম, ক্ষয়ে রবীন্দ্রনাথ, গয়ে বিদ্যাসাগর, আর ঘয়ে প্রেমচন্দ্র। 15 নম্বর হয়ে গেল। এরপর 16 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে, বিদ্যাসাগর তার কোন রচনায় চুটিয়ে আরবি ফার্সি ব্যবহার করতেন? কয়ের অপশন আছে সাধু রচনায়, ক্ষয় অপশন আছে বেনামিতে লেখা সাধু রচনায়, গয় অপশন আছে অসাধু রচনায়, আর ঘয় অপশন আছে বেনামিতে লেখা অসাধু রচনায়। ঠিক আছে, 17 যে প্রশ্ন আছে সেটা হচ্ছে, আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহাম্মকি বলে মনে করতেন কে? কয়ের অপশন আছে নিষ্ঠাবান পণ্ডিত বিদ্যাসাগর, ক্ষয়ে রবীন্দ্রনাথ, গয়ে হরপ্রসাদ শাস্ত্রী, আর ঘয়ে নজরুল ইসলাম। ঠিক আছে, এরপর 18 নম্বরের যে প্রশ্ন সেটা হচ্ছে, প্রাবন্ধিকের মতে রচনার ভাষা কিসের উপর নির্ভর করে? কয়ের অপশন আছে রচনা পদ্ধতির উপর, ক্ষয়ে বিষয়বস্তুর উপর, গয়ে রচনা পদ্ধতি ও বিষয়বস্তুর উপর, নাকি ঘয়ে গাম্ভীর্য ও চটুলতার উপর। এই যে ছোট ছোট প্রশ্নগুলো দিয়েছি এগুলো একটু কিন্তু মন দিয়ে পড়লে তোমরা করতে পারবে, কিন্তু যদি একটু ফাঁকি দাও এগুলো কিন্তু গন্ডগোল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই প্রত্যেকটি রচনা, বিশেষ করে এই যে ধরো নবনব সৃষ্টি, এটা একটু জটিল বলে মনে হতে পারে অনেকের কাছে, তো এখান থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন হতে পারে। তো যাদের এটা পাঠ্য অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতি বলছি যে তোমরা কিন্তু খুব খুঁটিয়ে এই প্রবন্ধটা পড়ো। আচ্ছা, এরপর 19 নম্বরের যে প্রশ্ন আছে সেটা হচ্ছে, মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা কেমন হবে বলে জানিয়েছেন? কয় অপশন আছে সংস্কৃত শব্দবহুল, ক্ষয়ে বিদেশি শব্দবহুল, গয়ে চটুলতা ও কৌতুকপূর্ণ, আর ঘয়ে হুতম ঘেঁষা। ঠিক আছে, আচ্ছা এরপর 20 নম্বরের যে প্রশ্ন অর্থাৎ লাস্ট যে প্রশ্ন সেটা হচ্ছে, তাতে থাকে চটুলতা কোন ভাষা প্রসঙ্গে একথা বলেছেন লেখক? কয়ের অপশন আছে বাঁকা চোখের ভাষার প্রসঙ্গে, ক্ষয় অপশন আছে বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা প্রসঙ্গে, গয় অপশন আছে মোগলাই রেস্তোরাঁর ভাষা প্রসঙ্গে, আর ঘয় অপশন আছে
ক ও খ উভয়ই সঠিক। ঠিক আছে, এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম এগুলো কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা খুঁটিয়ে পড়তে হবে। এরপরেও নব সৃষ্টি থেকে অনেক ধরনের প্রশ্ন হতে পারে, আমি চেষ্টা করব যেগুলো গুরুত্বপূর্ণ সেই ধরনের প্রশ্ন দিতে। আর তোমরা কতটা খুঁটিয়ে পড়েছো এটা যাচাই করার জন্য কিন্তু আমি ভেতর থেকে প্রশ্ন দিতে পারি। তো যারা যারা বন্ধুরা এখনো ভালো করে পড়োনি প্রবন্ধটা, অবশ্যই ভালো করে পড়ে নাও, তারপরে এই প্রশ্নগুলোর উত্তর দিও। ঠিক আছে, তো এই ছিল আজকের 20টা প্রশ্ন। প্রত্যেকে পার্টিসিপেট করো, দেখো কতগুলো তোমরা ভুল করছো, কতগুলো ঠিক করছো। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।